রাত্রে যখন বাড়ি ফিরছিলেন ঠিক তখনই এই জায়গাটায় এখনো রক্ত পড়ে আছে। আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো, এখনো রক্ত পড়ে রয়েছে এই জায়গাটায়। ঠিক এই জায়গাটায় প্রথমে তাকে গুলি করা হয় এবং তারপরে কিন্তু ধারালো অস্ত্র দিয়ে তাকে কিন্তু আঘাত করা হয়। রাজ্জাক খাঁ যখন তিনি বাড়ি ফিরছিলেন, তার বাইক, এই যে বাইক, এই বাইকে করে বাড়ি ফিরছিলেন এবং এই বাইকের পিছনে কিন্তু আরও দুজন ছিল। ওদের কোনো অস্তিত্ব নেই ভাঙড়ে, ওদের খুন ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই। আজকে অবিলম্বে আমি অনুরোধ করব মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং কমিশনার অফ পুলিশকে অবিলম্বে নওশাদকে গ্রেপ্তার করা। নওশাদের মদতে সমস্ত ঘটনা ঘটছে এখানে। এখন শওকত মোল্লা সাহেব রাজনীতি করছেন, তিনি আইএসএফ কে আমাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু শওকত সাহেবের যদি আমরা প্রিভিয়াস রেকর্ড দেখি, সেই রাজ্জাক সর্দার থেকে শুরু করে মানিক পাইক থেকে শুরু করে বিভিন্ন সময় আমরা দেখেছি খুন হয়ে করেছে তাদের দলের লোকেরা, তারাই যুক্ত থেকে অন্যদেরকে, তাদের দলের প্রথম সারির নেতাদেরকে সাইড করেছে। সেই জাহাঙ্গীর খান চৌধুরী থেকে শুরু করে এই ধরনের অনেক আছে। এটা শওকত মোল্লা সাহেবের প্রিভিয়াস রেকর্ড। আমি যখন 9টা 20-25 ফোন করছি, তখন বলছে আমি যাচ্ছি। আমার মেয়ে ফোন করলো, পাপা ম্যাগি আনবেন? বললো হ্যাঁ মা, আমি ম্যাগি আর ডিম নিয়ে যাচ্ছি। দাদা চলে গেলে আমি চলে যাব। দাদা বেরিয়ে গেল আর উনি ওইগুলো কিনে আসছিল, ওনাকে আর বাড়ি আসতে দেয়নি। দুষ্কৃতা নৃশংসভাবে ওকে খুন করেছে। ওর যেভাবে খুন করেছে, ওর যে কষ্ট দিয়ে মেরেছে, আমি সেই কষ্ট দেখতে চাই। আমি মৃত্যুর বদলে মৃত্যু চাই, আমার স্বামীর রক্তের বদলে আমি রক্ত চাই। আমরা এখন চাইছি যে প্রশাসনের কাছে এটাই দরখাস্ত যে যারা প্রকৃত দোষী তাদের খুঁজে বার করে চিহ্নিত করে তাদের কঠিন থেকে কঠিন শাস্তি হোক, এটাই আমরা চাই। আর কি বলবো, আমি সেজো ভাই, আমরা সাথে ভাই। মোট ভাই একটু ব্যবসা বাণিজ্য ছিল, তারপরে ও রাজনীতি করতো, ভাঙড়ে চালতে পারে অঞ্চলের দায়িত্ব ওইটি ছিল, ভাঙড়ের সমস্ত দায়িত্ব ওই করতো তৃণমূলের। একটা ছেলে একটা মেয়ে, মোহাম্মদ আইয়ুব খান। ভাঙড়ের তৃণমূল নেতা রাজ্জাক খাঁর হত্যার পরিপ্রেক্ষিতে এখন প্রশ্ন উঠছে 2026 বিধানসভার এটাই কি তার আগাম ইঙ্গিত? রাজ্জাক খাঁর মৃত্যু কি রাজনৈতিক খুন, নাকি এরা পিছনে রয়েছে ব্যক্তিগত কারো বড় শত্রু? তবে এটাও প্রশ্ন করা হচ্ছে রাজ্জাক খাঁর মৃত্যুতে, রাজ্জাক খাঁর মৃত্যুর কি সঠিক তদন্ত করবে মমতার পুলিশ? এবং রাজ্জাক খাঁর মৃত্যুতে আরো দুটি প্রশ্ন করা যেতেই পারে। এক, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা রাজনীতির মধ্যে আবদ্ধ থাকবে নাকি খুনে পরিণত হবে? ভাঙড়ের বুকে এই তরুণ তৃণমূল নেতার হত্যার আসল দায়ী কার দিকে? তৃণমূল নাকি আইএসএফ নাকি পুলিশের ব্যর্থতা? তো দর্শক, এবারে আমরা দেখে নেব যে রাজ্জাক খাঁর মৃত্যুতে তার পরিবাররা কতটা শোকাহত, বা তাদের সন্তান হারানোর পিছনে তারা এই মুহূর্তে বিশেষ করে মুখ্যমন্ত্রীর কাছে কি আবদার করছেন, বা এই ঘটনার পরিপ্রেক্ষিতে তারা কি বক্তব্য রাখছেন। চলুন দেখে নেওয়া যাক এক নজরে এই রবির কণ্ঠ ইউটিউব চ্যানেলের পর্দায়। সঠিক তদন্ত হোক, সঠিক তদন্ত হয়ে আমি ফাঁসি চাই। আমার স্বামীর মৃত্যুর বদলে আমি মৃত্যু চাই। আমার দুটো বাচ্চা ছোট, আমার সংসার চালানোর কেউ নেই, আমার বাচ্চাদের লেখাপড়া শেখানোর মতো মাথার উপরে কেউ নেই। আমার স্বামী ইনকাম করতো, আমি বাচ্চাগুলো নিয়ে কি করবো? আমি দাদার কাছে আবেদন রাখছি, দাদা আমার বাচ্চা দুটো যেভাবে সাহারা পায়, আমার বাচ্চারা যাতে লেখাপড়া করতে পারে, আমি সেই সুবিধা যেন পাই। আমার বাচ্চারা এতিম হয়ে গেল, আমার বাচ্চাদের মাথার উপরে যেন ছাতা হয়ে দাঁড়ায়। আমি 8টার দিকে বাড়ি এসেছি, এসে নামাজ পড়িয়ে বাড়িতে এসে যখন বাড়িতে বসে আছি, বসে কথাবার্তা বলছি, এমন সময় দেখছি বাড়ি দিয়ে বাইরে, বাড়ি গেটের বাইরে আওয়াজ হচ্ছে, ছেলেপিলে সব গুলোগুলির মতো করছে, কথাবার্তা বলা হচ্ছে। আমি ছুটে বার হলাম, বার হয়ে বলছে যে ওখান থেকে ভাঙড়ের ওখান থেকে ফোন করেছে রাজ্জাকের সঙ্গে একটা ছেলে ঘুরতে, তার নাম সাত্তার, একসঙ্গে থাকে ওরা সব সময়। কালকে একটু সকাল করে বাড়ি এসেছিল, ওর শরীরটা খারাপ বলে। এবার ওকে ফোন করে বলছে এরকম রাজ্জাক বাড়ি চলে গেছে, দেখতো রাজ্জাক বেরিয়েছে ভাঙড় থেকে, গুলি চলছে খালদারি। এখন এইটা শোনার পরে আমি বাড়ির থেকে সঙ্গে সঙ্গে বাইক নিয়ে দৌড়ে গিয়ে দেখি বিভৎস ঘটনা। গিয়ে দেখি আমার ভাইয়ের গুলিতে ঝালঝা করে কুপিয়েছে। কারা করেছে আমরা তো স্পটে ছিলাম না, আমরা দেখতেও পাইনি, আমরা দেখেও নি। তো ওর পিছনে দুজনা ছিল বাইকে, একই বাইকে আরও দুজন ছিল সঙ্গে। তারা আমাদের গ্রামের নিরীহ ছেলে, তাদের কোনো দোষ নেই। এমনি রাস্তায় আসতে গেলে ও রাজ্জাক যখন বাড়ি ফেরে, তখন যে কেউ না কেউ ওর গাড়িতে ওঠে না, ও কেউ যদি হেঁটে আসে মানে তাকে তুলে নেয়, বাইকে তুলে বাড়ি নিয়ে আসে।
যে এত রাস্তা হেঁটে যাবি, চল আমার বাইকে চল, আমি খালি যাচ্ছি। তো সেদিনও কালকেও তাই একই দুজনা তুলে নিয়েছে বাইকে। নেওয়ার পরে যখন ও ফিরছে এমন তো অবস্থা ওদের সামনেই হয়েছে। ওরা যে বললো যে 5-6 জনের মতো লোক ছিল, হঠাৎ করে ঝোপ থেকে বার হয়ে আর ওকে অ্যাটাক করেছে। কোন দলের নেতা, কোন দলের চেয়ারম্যান, তার থেকে বড় পরিচয় ভাঙড়ের আমি বিধায়ক। ভাঙড়ের মানুষ খুন হয়েছে, ভাঙড়ের মানুষকে যারা খুন করেছে তাদেরকে আমি শান্তির ঘুম ঘুমোতে দেব না। ব্যবসায়ী কোনো শত্রু, আমি সেই সঠিক তদন্ত চাচ্ছি। সেই সঠিক তদন্ত হয়ে সঠিক ক্রিমিনালকে ধরুক। আমার স্বামী যেভাবে খুন হয়েছে, আমার স্বামীর অকথ্যভাবে নির্যাতন করে খুন করেছে। আমার স্বামী অল্পই মৃত্যুবরণ করা স্বামী আমার নয়। আমার স্বামী শক্তিশালী স্বামী। আমার স্বামীকে যেভাবে মৃত্যুবরণ করতে হয়েছে, আমি চাই আমি মহামান্য আদালতের কাছে, আমি সিবি পুলিশের কাছে, কলকাতা পুলিশের কাছে আমার জোড়ো হাত, আমার বাচ্চাদের জন্যে আমার স্বামীর সঠিক তদন্ত আমি চাই। আমার সঠিক তদন্ত হয়ে আমি রক্তের বদলে রক্ত চাই। আমার স্বামীর মৃত্যুর বদলে আমি মৃত্যু চাই। আমার বাচ্চারা যেমন এতিম হয়েছে, তাদের বাচ্চাও এতিম হোক আমি চাই। 9টা 9:30 পর থেকে 9:45-10টার মধ্যেই, 9:30 পর থেকে 9:10টার মধ্যে এই টাইমটার মধ্যে হয়েছে। শত্রুতা তো তেমন এমন কোনো শত্রু নয় যে ওকে মার্ডার হতে হবে। কেন আমাদের গ্রামের রাজনীতিটা সম্পূর্ণ অন্যরকম ছিল। অন্যান্য বুথে ঝামেলা হয়েছে, অনেক সিপিএম আইএসএফ বা অন্যান্য পার্টির সঙ্গে ঝামেলা হতো, কিন্তু আমাদের বুথে হতো না। আমাদের বুথে শান্তিপ্রিয়, সবাই শান্তিপূর্ণ মানুষ। কিন্তু এরকম একটা দুর্ঘটনা ঘটবে আমরা স্বপ্নেও ভাবতে পারিনি। পরিবারের সাথে আমি যোগাযোগ করার চেষ্টা করছি, পরিবারের সমর্থন নেব। পরিবার যদি চাই সিবিআই ইনভেস্টিগেশন হোক, পরিবারের হয়ে প্রয়োজনে আমি মামলা করব সিবিআই ইনভেস্টিগেশন করার জন্য। একাই আসছিল, প্রত্যেকদিন লোক থাকে। কালকে একটু দেরি হয়েছে, দাদা ছিল বলে। 2 জন ছিল পিছনে, অন্য মানুষ যারা আমাদের দলের ছেলেরা যারা থাকতো তারা কালকে ছিল না। আদৌ জানি না ওদের কোনো প্ল্যান ছিল কি না, তার জন্য ওখানে গাড়িটা ছোলো করায় আমার স্বামীকে মৃত্যুবরণ করতে হয়েছে। প্রশাসন বন্ধুদের বলবো, রাজনৈতিক কর্মী না দেখে ভাঙড়ের একজন কর্মী মানুষকে খুন করা হয়েছে, এই হিসাবে তদন্ত করা হোক। যে বা যারা যুক্ত একটা ওনার ছাড় পায়, তাদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হোক। এবং রাজ্জাখার মৃত্যুতে এই কথাটা বলা বাহুল্য যে যেখানে একজন তৃণমূল তরুণ নেতা নিরাপদ নয়, সেখানে সাধারণ মানুষ আর কতটাই বা নিরাপদ থাকবে। এই রাজ্জাখার মৃত্যুতে আরো কিছু প্রশ্ন করা যেতে পারে, যেমন এই ঘটনা কি আগামী দিনে ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে, বা এই ঘটনাকে কেন্দ্র করে ওই দলের নেতৃত্বে কি পদক্ষেপ নেওয়া উচিত। তো প্রিয় দর্শক, ইতিমধ্যে আমরা দেখলাম যে ভাঙড়ের তৃণমূল তরুণ নেতা রাজ্জাখার মৃত্যুতে একদিকে তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে এই কাণ্ডের মূল দায়ী করা হচ্ছে সেই ভাঙড়ের একমাত্র আইএসএফের বিধায়ক নওশাদ সিদ্দিকীকে, এবং আমরা এটাও দেখলাম যে এই ক্যানিং 2 ব্লকের এমএলএ শওকত মোল্লাকে পাল্টা জবাবও দিলেন সেই ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। তবে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন যে শওকত মোল্লা এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুরো মদত রয়েছেন নাকি নওশাদ সিদ্দিকী, এবং এখানে ক্ষান্ত থাকেননি শওকত। তিনি আরো জানিয়েছেন যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভাঙড়ের বিধায়ক আইএসএফকে নিশ্চিহ্ন করা হোক, শুধু তাই নয়, আইএসএফের বিধায়ক নওশাদ সিদ্দিকীকে গ্রেপ্তারের আহ্বান জানিয়েছেন খোদ পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আর্জি জানিয়েছেন শওকত মোল্লা। এবং চুপ করে বসে থাকেননি নওশাদ, তিনিও জানিয়েছেন যে এই ঘটনার আসল দোষীকে তা সম্পূর্ণভাবে বেছে নেওয়া হোক এবং তার উপরে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া হোক, সেটা আইএসএফের কর্মী কিংবা তৃণমূলের কর্মী কিংবা বিজেপির কর্মী নাকি গোষ্ঠীদ্বন্দ্ব। অর্থাৎ রাজ্জাখার মৃত্যুতে তার পরিবারের পাশে দাঁড়িয়েছেন আইএসএফের বিধায়ক নওশাদ সিদ্দিকী। তো প্রিয় দর্শক, আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি দেখার পরিপ্রেক্ষিতে আপনার মতামত জানাতে ভুলো না এই রবির কণ্ঠ ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে। আর দৈনন্দিন এরকম ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ খবরের ভেতরের খবর জানতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কাজে আসবে। আজকের গুরুত্বপূর্ণ ভিডিও দেখে বিদায়।